আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সবসময়ই ওঠানামা করেছে। কখনো তাদের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে উঠেছে, আবার কখনো আস্থার সংকট সৃষ্টি হয়ে তা শত্রুতার রূপ নিয়েছে। ১৯বিংশ শতাব্দী থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্কের জটিলতার সৃষ্টি হয়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব থাকলেও পরস্পরের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক সম্পর্ক ছিল। এ কারণে দেশ দুটির মধ্যে ঐতিহাসিকভাবেই বৈরিতার সম্পর্ক অটোম্যান সাম্রাজ্য ও উসমানিয়া খিলাফতের সময় থেকেই শুরু হয়। অটোম্যান সুলতানদের সাথে তৎকালীন সৌদি শাসকদের যুদ্ধও হয়েছে। এখন সৌদি তুরস্ক কোন দিকে যাচ্ছে, আজ জানাবো সেই বিশ্লেষণ। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খিলাফতের বিলুপ্তির পর সৌদি আরবের দ্রুত উত্থান ঘটে। কিংডম অব সৌদি আরাবিয়া প্রতিষ্ঠার পর ১৯৩২ সালে তুরস্ক সৌদি সম্পর্কের নতুন সূচনা ঘটে। তুরস্কের তৎকালীন শাসক মোস্তফা কামাল আতাতুর্ক নিজ দেশকে নিরাপদ রাখতে সৌদি আরবের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। দুই দেশই সুন্নি মুসলিম প্রধান দেশ হলেও ইসলামের অনুশীলন নিয়ে পরবর্তীতে তাদের মধ্যে মতপার্থক্য প্রবল হয়ে ওঠায় সম্পর্কের অবনতি ঘটে। সৌদি আরব কঠোর ইসলামী নীতিমালা অনুসরণ করে, যেটাকে ওহাবি মতবাদ বলা হয়ে থাকে। অন্যদিকে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং তারা কখনোই তাদের রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনে ইসলামী ভাবধারার উত্থান ঘটতে দেয়নি। তুরস্ক সৌদি সম্পর্ক অতীতের মতো এখনও নানামুখী টানাপোড়েনে আছে। ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি সৌদি আরবের কনসুলেটে হত্যার পর দুই দেশের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সৌদি শাসকদের, বিশেষ করে যুবরাজ সালমানের কঠোর সমালোচক জামাল খাশোগিকে গোয়েন্দারা কনসুলেটের ভেতরে ডেকে নিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলে। এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনেও নিন্দার ঝড় তোলে। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন, ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, সন্ত্রাসবাদে মদদ দেয়া সহ নানা ইস্যুতে ২০১৭ সালে কাতারের উপর অবরোধ আরোপ করে সৌদি আরব সহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কাতারের উপর আরোপিত অবরোধের নিন্দা জানান। অন্যদিকে সৌদি আরব ও তার মিত্ররা তুরস্কের পণ্য বর্জন, দেশটির জনপ্রিয় বিভিন্ন ড্রামা সিরিয়াল ও মিডিয়া নিষিদ্ধ করে। কিন্তু এরপরও তুরস্কের সাথে কাতারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সৌদি আরব ও তার মিত্ররা কাতারকে কোনো বিপদেই ফেলতে পারেনি। কেননা তুর্কি পার্লামেন্ট কাতারে সেনা মোতায়েন করার বিল অনুমোদন করে। প্রেসিডেন্ট এরদোয়ান জাহাজ ভর্তি করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠায় কাতারে। ফলে এ মাসের শুরুর দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বিনা শর্তেই। কাতারের ওপর অবরোধ প্রত্যাহারে শুধু কাতার নয়, তুরস্কেরও জয় হয়েছে। সৌদি আরব এখন তুরস্কের সাথে বৈরিতার বদলে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছে। অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্তকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান স্বাগত জানিয়ে বলেছেন, এটা সবার জন্যই খুবই একটি ভালো সিদ্ধান্ত। এর মাধ্যমে উপসাগরীয় এলাকায় সহযোগিতা জোরদার হবে। অবরোধ প্রত্যাহারের পরই সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব দেয় কাতার। কাতারের বিশেষ দূত মুতলাক আল কাহতানি বলেন, যদি দুটি দেশ মনে করে যে তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাতারের ভূমিকা রাখার কোনো সুযোগ আছে, তাহলে আমরা অবশ্যই তা করব। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জিসিসির শীর্ষ সম্মেলনের আগেই তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালোর দিকে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গত নভেম্বরে G20 শীর্ষ সম্মেলন শুরুর সময় সৌদি বাদশাহ সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান টেলিফোনে কথা বলেছিলেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনার দরজা উন্মুক্ত রাখার উপর গুরুত্ব দিয়েছিলেন। এরপর নাইজারে ওআইসি সম্মেলনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক টুইটে বলেন, সৌদি তুরস্ক অংশীদারিত্ব শুধু দুই দেশের নয়, সমগ্র অঞ্চলের জন্যই কল্যাণ বয়ে আনবে। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগের
অন্য কোনো কারণ আছে বলে মনে করেন বিশ্লেষকরা। কাতার বিশ্ববিদ্যালয়ের ইবনে খালদুন সেন্টারের গবেষক ও সহকারী অধ্যাপক আলী বাকির মনে করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায় ও জো বাইডেন ক্ষমতায় আসাটাও সৌদি আরবের তুরস্কমুখী হওয়ার অন্যতম কারণ। তার মতে, বাইডেন যদি রিয়াদের উপর চাপ সৃষ্টি করেন তাহলে তাদেরকে নতুন পন্থার কথা ভাবতে হবে। আর যদি বাইডেন চাপ সৃষ্টি না করেন তাহলে আঙ্কারার সাথে রিয়াদের সম্পর্ক উন্নয়নের কোনো প্রয়োজন হবে না। তুরস্ক ও সৌদি আরব দুই দেশই ধারণা করছে যে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগের নীতির সম্পূর্ণ পরিবর্তন করবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে সংঘাতে যাওয়া ও কাতারের উপর জিসিসির অবরোধ আরোপের পক্ষে ছিলেন। তার এই নীতি মধ্যপ্রাচ্যে সংকটের সৃষ্টি করে। বাইডেন প্রশাসন ট্রাম্পের এই নীতি থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে মানবাধিকারের উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দেবেন বলে ধারণা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তুরস্কের সাবানসি বিশ্ববিদ্যালয়ের ইস্তাম্বুল পলিসি সেন্টারের গবেষক আহমেদ এভিন মনে করেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন সৌদি রাজ পরিবারের প্রতি একেবারে অন্ধ। সৌদি রাজ পরিবারের সমর্থন না পেলে ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা অনেক আগেই দেউলিয়া হয়ে যেত। লন্ডনের ফরেন পলিসি সেন্টারের রিসার্চ ফেলো ইমরে সেলিসকানো মনে করেন, ট্রাম্পের সাথে সৌদি রাজ পরিবারের অনেক সদস্যের ব্যক্তিগত সম্পর্ক ছিল। ট্রাম্পের বিদায়ের পর এখন তারা তাদের অবস্থান ও সুর পাল্টাচ্ছে। 2011 সালের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরব বসন্ত নামের গণতান্ত্রিক আন্দোলন শুরু হলে তুরস্ক এই অঞ্চলে মুসলিম ব্রাদারহুডের সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলোর প্রতি সমর্থন দেয়। এর উদ্দেশ্য ছিল এসব দেশে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে ইসলামী ভাবধারার সরকার প্রতিষ্ঠা করা। যে সরকারগুলোর সাথে এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। কিন্তু সৌদি আরব ও তার মিত্র দেশগুলো মুসলিম ব্রাদারহুডের ঘোর বিরোধী। তারা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে। এর ফলে এসব দেশে থাকা এই সংগঠনের সদস্যরা পালিয়ে তুরস্কে গিয়ে আশ্রয় নেয়। মিশরে 2012 সালে নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুডের সদস্য মোহাম্মদ মুরসি, কিন্তু পরের বছর তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। মোহাম্মদ মুরসির প্রতি তুরস্কের সমর্থন ছিল। অন্যদিকে ক্ষমতা দখলকারী সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির প্রতি সৌদি আরব ও আমিরাতের সমর্থন ছিল। মিশরকে কেন্দ্র করেও সৌদি আরবের সাথে তুরস্কের বিরোধ তুঙ্গে উঠেছিল। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার উৎখাতের জন্য বিরোধী গ্রুপগুলো সশস্ত্র আন্দোলন শুরুর পর তুরস্ক বিরোধীদের প্রতি সমর্থন জানান। সৌদি আরবও প্রথম দিকে তাদের সমর্থন দেয়। পরে সৌদি আরব ও তার উপসাগরীয় মিত্ররা বাশার আল আসাদকে সমর্থন করে। লিবিয়ায় বিবাদমান পক্ষগুলোর মধ্যে জাতিসংঘ সমর্থিত ত্রিপলি ভিত্তিক গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড বা জিএনএ সরকারকে সমর্থন দেয় তুরস্ক। তাদের সমর্থনে সেখানে সেনাবাহিনী পাঠায় এরদোয়ান। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর লিবিয়ার বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দেয়। প্রতিপক্ষকে ঘায়েল করে আঞ্চলিক ভূরাজনীতিতে প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় কোনো পক্ষই পুরোপুরি লাভবান হতে পারেনি, লক্ষ্য অর্জিত হয়নি। সৌদি আরব বা তুরস্ক কেউই সুস্পষ্টভাবে বিজয়ী হতে পারেনি। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে দুই পক্ষেরই। তুরস্কের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য বিদেশি বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে থাকতে হয়েছে এরদোয়ানকে। সৌদি আরবের সাথে উন্নত বাণিজ্যিক সম্পর্ক তুরস্কের অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করবে বলে মনে করেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র ডাইরেক্টর আইকান এরদেমির। তিনি মনে করেন 1980-র দশকে সৌদি পুঁজি তুরস্কের বাজার ও অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করেছিল। এর ফলে দেশটির প্রতি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু রাজনীতি সেই সম্পর্ককে স্থবির করে দিয়েছে। কাতারের উপর অবরোধ প্রত্যাহারের মধ্য দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও তুরস্কের মধ্যে সম্পর্ক আবারও উন্নত হওয়ার পথ সুগম হয়েছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতৃত্বে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে তুরস্ক আঞ্চলিক ভূরাজনীতিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এসব দিক চিন্তা করেও প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।